আরাফ ওয়াশরুমে চলে গেল। তুষির সবটা এখন কেমন যেন লাগছে। এই কয়েকটা রুমের ফ্ল্যাটকে তার ভুতুরে বাড়ি মনে হচ্ছে। তুষি সাহস জুগিয়ে মিসেস আঞ্জুমানের ঘরে গেল। রুমে গা ঝমঝম করা পরিবেশ। তুষি কাপা হাতে লাইটটা অন করতেই সবার আগেই নজরে এলো বাঁদিকে জানলাটা। সেটা বন্ধ আছে। তুষি কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। গিয়ে ধপ করে শাওয়ারটা অন করে বসে রইল। তার ভয়ে গা ঠান্ডা হয়ে গেছে। মিনিট 5 বসে রইল। ঠাস করে কিছু একটা শব্দে তুষি হকচকিয়ে গেল। ফ্লোর থেকে উঠে শাওয়ার বন্ধ করতে আবারও শব্দ কানে এলো। তুষি এক দৌড়ে ওয়াশরুম থেকে বেরোলো। বেরিয়ে যা দেখলো এতে তুষির চোখ কোটর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম। বাঁদিকে জানলাটা খোলা, কিছুক্ষণ আগেও না বন্ধ ছিল। তুষির বুক ধুরু ধুরু করছে, শরীর ভিজে চুপচুপ হয়ে করছে। সেদিকে তার খেয়ালও নেই। গা থেকে পানি পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে। তুষি জোরে জোরে শ্বাস নিয়ে জানলার কাছে এগিয়ে গেল। জানলাটা হালকা খোলা। তুষি কম্পিত শরীরে জানলার সামনে গিয়ে থেমে গেল। জানলার কাছে কেউ নেই। একটু কাছে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে। তুষি নিজেকে শান্ত করল। ভেবে নিল কেউ নেই এখানে। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে এক হাত বাড়ালো জানলা বন্ধ করার জন্য। তীব্র আক্রমণে একটা মেয়ের ঝুলন্ত শরীর তার সামনে এসে পড়ল। তুষির অন্তরের স্থল কেঁপে উঠল। সাথে সাথে গগন বিদানি চিৎকার দিয়ে উঠল, ভূত ভূত ভূত। তুষি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আরাফের ঘর পর্যন্ত যেতে কয়েকবার উষ্টা খেতে খেতেও নিজেকে সামলে নিল। আরাফ বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে ল্যাপটপ নিয়ে বসেছিল। তুষি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আরাফ চমকে ল্যাপটপ থেকে চোখ সরালো। তুষিকে এভাবে ভেজা গায়ে হাঁপাতে দেখে কপাল কুঁচকে এলো তার। ল্যাপটপ বন্ধ করে তুষির দিকে এগিয়ে গেল। প্রশ্ন করল, কি হয়েছে, হাঁপাচ্ছ কেন? তুষি জোরে জোরে শ্বাস টানছে। বুকে হাত রেখে নিজের হার্টবিট নিজেই পরিমাপ করছে। আরাফের দিকে তাকিয়ে সে নিজেকে সামলালো। বহু কষ্টে বলল, ভূত দেখেছি, ওই জানালায় ভূত ছিল। আরাফ এক ভ্রু উঁচিয়ে বলল, আগে বলেছে শোনোনি, এখন দেখলে তো, আরো যাও, গিয়ে থাকো ওই ঘরে। তুষি অসহায় চোখে তাকালো। আরাফ তুষিকে উপর নিচ দেখে নিয়ে বলে, শরীরে নলকূপ লাগিয়ে বসে আছো নাকি? ফ্লোর ভিজে যাচ্ছে। তুষি এতক্ষণ নিজের গায়ের দিকে তাকায়নি। নিজেকে ভেজা দেখে নিজে আটসাট হয়ে গেল। আরাফের দিকে ইতস্তত নিয়ে তাকিয়ে বলল, আমি তো জামা আনিনি, আর এই ঘরেও কোনো জামা নেই। সবগুলো কাল নিশাতের ঘরে রেখে এসেছি। কি পরবো এখন? সেটা তুমিই ভালো জানো। পাকামো করে রাখতে গেলে কেন নিশাদের ঘরে? নাও, টলারেট করো। তুষি কাতর চোখে তাকালো। অনুযোগের সুরে বলল, মায়ের ঘরে শাড়ি আছে, আপনি একটু নিয়ে আসুন না প্লিজ। আরাফ এক শব্দে উত্তর দিল, নাও। প্লিজ চলুন না। আচ্ছা আমিও যাব, কিন্তু আপনি সাথে চলুন প্লিজ, চলুন না। আরাফ তুষিকে পাত্তা না দিয়ে বেড়ে গিয়ে বসলো। আর মোড়া ভেঙে বলল, সিংহের গুহায় কেই বা শয়ে ছেঁচায়, আমি যেতে পারবো না ওখানে, তুমি চাইলে যেতে পারো। তুষির কান্না পাচ্ছে ভীষণ। ঠোঁট উল্টে বলল, তাহলে আমি কি পরবো? আরাফ ল্যাপটপ অন করে আর চোখে তাকিয়ে ফের মনোযোগ দিল ল্যাপটপে। ধীর গলায় বলল, আমার শার্ট টি শার্ট আছে, যে কোনো একটা পরে নে। কি? আরাফ বিরক্ত হলো। ধমক দিয়ে বলল, চেঁচাবে না, পড়তে ইচ্ছে হলে পড়ো, নাহলে পড়ো না, এভাবেই থাকো। তুষি ঠোঁট উল্টে কাবাডের দিকে গেল। হাতে কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। তার অবস্থাও হয়েছে তাই। তুষি খুঁজে খুঁজে একটা সাদা শার্ট বের করলো। একটা হাফ প্যান্টও খুঁজলো, তবে পেল না। অগত্যার শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। 20 মিনিট পর তুষি বের হলো। শার্টটা যে এত ঢিলে হবে সে বুঝেনি। কাঁধ থেকে বারবার শার্ট যেন খুলে পড়ছে। তুষি 2 হাতে শার্টটা আঁকড়ে কোনো রকমে বেরিয়ে এলো। আরাফকে ঘরে পেল না, ব্যালকনিতে আছে। তুষি জোরে সরে নিঃশ্বাস ফেলে দৌড়ে বিছানায় গিয়ে বসে কাঁথা মুড়ে নিল। আরাফ ব্যালকনি থেকে এসে তুষিকে মূর্তির মতো বসে থাকতে দেখলো। তবু কিচ্ছু বলল না। তুষি ইতস্তত করেই বলল, অনেকক্ষণ তো হয়ে গেল, এখন হয়তো ভূতটা নেই। আপনি একটু গিয়ে নিয়ে আসুন না প্লিজ। আরাফ গরম চোখে তাকালো, নাকচ করে বলল, নেভার এভার। তুষি বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল। আরাফ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে গম্ভীর মুখে তুষিকে দেখছে। তুষি চাদর টেনে আর চোখে আরাফকে দেখলো। ভীষণ লজ্জা লাগছে তার। মাথা নিচু করে ফেললো। আরাফ চোখে হাসলো। লজ্জায় পড়েছে বলেই তো এত চুপ আছে, না হলে কখনোই এত শান্ত থাকতো না। আরাফ পা বাড়ালো ঘর থেকে বেরোনোর জন্য। তুষি ভীতগ্রস্ত গলায় বলে উঠে,
কোথায় যাচ্ছেন আপনি? আরাব থেমে ঘাড় ঘুরিয়ে তাকালো। ব্রু রাজাতেই তুষু মিনমিনে বলল, যাবেন না প্লিজ, আমার ভয় লাগছে। আরাব মৃদু হাসলো, মিহে যাওয়া সুরে বলল। আসছে। তুষি চাদর টেনে জড়িয়ে বসে আছে, বারবার তার বুক কাঁপছে। তখন কি দেখলো সে এটা? এখনো গায়ে কাটা দিচ্ছে তার। 2 মিনিটের মাথায় আরাব ঘরে এলো, দরজা লাগিয়ে বিছানায় তুষির পাশে বসলো। তুষি তাকাচ্ছে না আরাফের দিকে। আরাফ হাতের বক্সটা টেবিলে রাখে, তুষির দিকে তাকিয়ে দুর্বৃত্ত হাসলো। মেয়েটা একদম গুটিয়ে নিয়েছে নিজেকে। আরাফ নিজেও হেডবোর্ডে মাথা ঠেকিয়ে আতশোয়া হয়ে বসলো। পাশ থেকে রিমোটটা নিয়ে টিভি অন করলো। তুষি গুটিসুটি মরেই বসে আছে, টিভির দিকেও তাকাচ্ছে না। কি মনে করে টিভির দিকে তাকাতেই তুষি হা হয়ে গেল। কি কান দেখছে এসব? মেয়েটার ড্রেসে কি অবস্থা! ছি, রাস্তার ভিখারিরাও তো মনে হয় ওর থেকেও বড় বড় কাপড় পরে। তুষি নির্বাক হয়ে আরাফের দিকে তাকাল। আরাফ গম্ভীর মুখে টিভি দেখছে, চোখের পলকও ফেলছে না। তুষির ভীষণ রাগ হলো। নির্লজ্জার মতো এই মেয়ের দিকে পলকহীন তাকিয়ে আছে। কই, ওর দিকে তো কখনো এভাবে তাকায় না। তুষি দাঁতে দাঁত পিষে আরাফের হাত থেকে রিমোট ছিনিয়ে নিল। টিভি অফ করে দূরে ছুঁড়ে মারলো রিমোটটা। আরাফ কপাল কুঁচকে তুষির দিকে তাকালো। তুষি রাগে ফুঁসতে ফুঁসতে তার দিকে তাকাচ্ছে। আরাফ ঠান্ডা গলায় প্রশ্ন করলো, অফ করলে কেন? আমি দেখছিলাম তো। তুষি চাদর সরিয়ে উঠে আরাফের সামনে 2 হাঁটুতে ভর দিয়ে বসলো। কড়া গলায় বলল, কি দেখছিলেন? ওই সব মেয়েদের দেখার এত শখ কেন আপনার? ছি, কিভাবে তাকিয়েছিলেন! মেয়েটার ড্রেস আপ দেখেও একটু লজ্জা লাগা উচিত। কেন দেখছিলেন এসব? আবার গলা উঁচিয়ে বলছেনও। আরাফ গম্ভীর চোখে তাকিয়ে থাকলো তুষির দিকে। তুষির ফর্সাটে মুখশ্রী লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কতটা রেগে আছে। আরাফ হাত বাড়িয়ে কোমর চেপে তুষিকে নিজের কোলের উপর বসালো। তুষি এখনো লালাবো চেহারায় তাকিয়ে আছে আরাফের দিকে। তুষি ভরাট গলায় আবারও বলে ওঠে, আপনি আমায় অবিশ্বাস করেছেন। ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই বলার পরেও অবিশ্বাস করেছেন। আপনার তো আমাকে ভালো লাগে না। ভালো লাগবে কেন? আপনি তো আমায় দেখতেই পারেন না। তুষি নিজ মনে বলে বলে চুপ হয়ে গেল। এদিকে তার কাঁধ বেয়ে শার্ট গড়িয়ে পড়ছে, সেদিকে খেয়াল নেই। আরাফ তুষির কাঁধ থেকে শার্টটা নামিয়ে গলায় মুখ ডুবালো। গলায় অধর ছড়িয়ে ধীর গলায় বলল, সরি, ভেরি সরি। তুষি কেঁপে উঠে নিজের শার্ট খামচে ধরল। আরাফ গলা থেকে মুখ উঠিয়ে তুষির দিকে তাকালো। তুষি চোখ বন্ধ করে আছে। আরাফ মুচকি হেসে হাত বাড়িয়ে টেবিল থেকে বক্সটা নিল। তুষি সামনে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার। তুষি চোখ মেলে তাকিয়ে দেখলো আরাফের হাতে আইসক্রিমের বক্স, তাও অরেঞ্জ ফ্লেভারে। তুষি অবাক হয়ে আরাফের দিকে তাকালো। আরাফ বক্স খুলে তুষির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার অরেঞ্জ ফ্লেভার আইসক্রিম। সেদিন দিনই বলে তো এত অভিশাপ দিলে। এটা নিয়ে অভিশাপগুলো ফিরিয়ে নাও, না হলে তার এফেক্ট কিন্তু তোমার উপরেই পড়বে। তুষির কান গরম হয়ে দোয়া বেরোতে লাগলো। আরাফের কথার মর্ম সে বুঝতে পেরেছে। আইসক্রিমের কথা মনে পড়তেই তুষির অভিমানী মন আবারও অভিযোগ করে উঠল, আপনি সেদিন আমায় আইসক্রিমও কিনে দেননি, সবসময় অপমান করেছেন। আপনি আমায় পছন্দ করেন না, এই তার প্রমাণ। আজকে অরিনের সাথে যেভাবে কথা বলছিলেন, আমার সাথে তো কোনোদিন সেভাবে বলেননি। আমিই বা কি? আপনি তো বলেই দিয়েছেন আপনার ভুল শুধরানোর জন্য বিয়ে করেছেন। ব্যাস, বিয়ে পর্যন্তই সমাপ্ত। আমি হয়তো বেশি বেশি অভিযোগ করে ফেলেছি, বেশি বেশি আশা করেছি। আরাফের বেশ লাগলো তুষির অভিযোগগুলো। সে তুষিকে আরো রাগাতে বলল, মেয়েরা তো হিংসুটে হয় কেন বলো তো? হ্যাঁ, আমি হিংসুটে। ভালো হয়েছে, আপনার মতো তো না আমি। আপনি অন্য মেয়েকে খোলামেলা দেখতে পারবেন, আবার অন্য মেয়েরা আপনার গায়ের উপর হাসতে হাসতে পড়ে যাবে। তাতে কিছুই হবে না, আমি কিছু করলেই দোষ। তুষির চোখ ভরাট হলো, গলার স্বরও কাঁপছে। আরাফ এক নজরে তাকিয়ে থাকে তুষির দিকে। তুষি দ্বিধান্বিত চোখে তাকালো। হুট করে প্রশ্ন করে ফেলল, আপনি ভালোবাসেন আমায়? প্রশ্ন করে নিজেই থতমত খেয়ে গেল। আরাফের দৃষ্টি স্বাভাবিক, সে অনিমেষ তাকিয়ে আছে। তুষি চোখ ঘুরিয়ে নিল। আরাফ চুপ করে আছে, তার মানে ভালোবাসে না? ভাবতে এই চোখ ভিজে এলো। বহু কষ্টে নিজেকে সামলে আরাফের কোল থেকে নামতে গেল। আরাফ তুষির কোমরের বাঁধন শক্ত করল। এক হাত বাড়িয়ে তুষির মুখ ঘুরিয়ে অধর আঁকড়ে নিল। দমকা হাওয়ায় তুষির শিরা উপশিরা কেঁপে ওঠে।
আরাফের থেকে সরে যাওয়ার প্রয়াস করতেই আরাফ তুষির আঙ্গুলের ফাঁকে নিজের আঙ্গুল গলিয়ে আটকে দেয়। তুষি নিঃশ্বাস নিতে পারছে না, বাধাও দিতে পারছে না। আরাফের স্পর্শের প্রখরতা বেড়ে যাচ্ছে। আজ আরাফের মাঝে সরে যাওয়ার কোনো আড়ষ্টতা দেখা গেল না। অধরের দীর্ঘ আলিঙ্গনের পর ছেড়ে দিল আরাফ। তুষি চোখ বন্ধ করে অন্যদিকে ফিরে শ্বাস নিল। আরাফের উষ্ণ নিঃশ্বাস তার খোলা ঘাড়ে পড়ছে। আরাফ তুষির গলায় ঠোঁট ছুঁয়ে দিল। ধীর গলায় বলে উঠল, ভালোবাসার অধিকারে তোমাকে আমার মাঝে বিলীন করেছে। তুমি কি শুনতে পাও না এই প্রেমিক হৃদয়ের মনে শ্রুতির শব্দ? কেন বুঝো না? তুমি বিনা আমার অস্তিত্ব বিলীন। তুমি আমার অস্তিত্ব, আমার ভালোবাসা। তুষি চমকে তাকালো। আরাফ তাকে ভালোবাসে, হ্যাঁ ভালোবাসে, সেটাই তো বলেছে। তুষির হৃদয়ে খুশির জোয়ার বয়ে গেল। কিছু বলতে নিয়েও লজ্জায় বলতে পারল না। মাথা নিচু করে ফেলল। আরাফ মৃদু হাসে, হাত বাড়িয়ে পাশের লাইটটা নিভিয়ে দেয়। তুষির বুক ধরফর করছে অজানা অনুভূতিতে। আরাফ অন্ধকারেই তার প্রেয়সীকে দেখে নিল। লজ্জায় কেমন কাবু হয়ে গেছে। আরাফ মুচকি হেসে তুষির শার্টের ভেতর হাত গলিয়ে দিল। তুষির গলায় মুখ ডুবিয়ে উষ্ণ ছোঁয়ায় অস্থির করে ফেলল। তুষি এক হাতে আরাফের মাথার চুল খামচে ধরল। তুষি পিছিয়ে আরাফের কোলের থেকে আস্তে আস্তে হেডবোর্ডের সাথে লেগে গেল। নেত্রদয় বুঝে শুষ্ক গলায় কম্পিত সুরে বলল, আরাফ। আরাফের হাতের বিচরণ ছড়িয়ে পড়ল তুষির সর্বাঙ্গে। পুরুষালী ছোঁয়ায় বেসামাল হয়ে গেল তার কায়া। শরীরের ভাজে ভাজে খেলে গেল আরাফের উষ্ণ স্পর্শ। অনুভূতির অনুভবে মিশে একাকার হয়ে গেল দুটি মানব মানবী। সহস্র অনুভূতিতে হৃদয়ঙ্গম হয়ে গেল রাতের আধারের উষ্ণ ছোঁয়ায়। চারদিকে গুমুট অন্ধকার, নেই এখন। নিস্তব্ধতার ফাঁকে ফাঁকে ঝিঝি পোকার ডাক। সূর্যি মামা সবে উকিঝুঁকি দিবার চেষ্টায় মত্ত। পিটপিট করে চোখ মেলল তুষি। মাথায় ভোঁতা এক ব্যথা অনুভব হচ্ছে। বিছানায় এলোমেলো হয়ে পড়ে রইল সে। বহু কষ্টে ঘাড় কাত করে পাশে তাকালো। বিছানার পাশ ফাঁকা। বাহির থেকে কমলা রঙের এক আলো মুখে পড়ছে তুষির। তুষির মেঘাচ্ছন্ন মুখ স্নিগ্ধ হলো। ঠোঁটের কোণে স্নিগ্ধ হাসির রেখা ফুটিয়ে তুলে বিছানা ছেড়ে উঠে বসতে চাইল তুষি। সাথে সাথে ব্যথায় গুঙিয়ে উঠল। চুপ করে পড়ে রইল বিছানায়। বালিশের পাশ চেপে ঠোঁট কামড়ে ধরল। পেটের তীব্র যন্ত্রণায় মুখ চেপে কেঁদে দিল। ওয়াশরুম থেকে খট করে একটা শব্দ হলো। তুষি ঠোঁট কামড়েই তাকালো। আরাফের অস্তিত্ব টের পেয়ে তুষি বাকরুদ্ধ হয়ে গেল। আরাফের সাথে চোখাচোখি হতেই লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল। অন্য পাশে ফিরতে নিতেই মুখ থেকে অস্পষ্ট আওয়াজ বেরিয়ে এলো। তুষি আরও লজ্জায় পড়ে গেল। অস্বস্তিতে বুক ক্রমাগত লাফাচ্ছে। চোখ বন্ধ করে চাদর মুড়িয়ে মুখ ঢেকে শুয়ে রইল। আরাফের সন্নিকটে আসার ব্যাপারটা টের পেল তুষি। চাদর খামচে চোখ মুছে নিল। লজ্জার সংকোচ ব্যথায় ভেতরের সমস্তটা তোলপাড় হয়ে যাচ্ছে। আরাফ তুষির পাশে বসলো। ক্ষীণ সুরেই বলে উঠল, উঠতে পারবে তুষি? পারলে ফ্রেশ হয়ে নাও, গিজার অন করা আছে। তুষি উঠল না, নড়ল না পর্যন্ত। আরাফ ধীর শ্বাস ছাড়ে। তুষির মুখ থেকে চাদর টেনে সরিয়ে দেয়। তুষিকে জোর করে পাশ ফিরায়। তুষি কোনোভাবেই তাকাবে না। আর নাই বা সে এখন ফ্রেশ হতে রাজি। আরাফ বাধ্য হয়ে তুষিকে কোলে তুলে নিল। তুষির শরীর জ্বলে উঠল। স্পষ্ট সুরেই কেঁদে উঠল। আরাফ হতভম্ব হয়ে গেল। অসহায় চোখে তাকালো তুষির দিকে। ওয়াশরুমে গিয়ে নামিয়ে দিতেই তুষি গলার শার্ট আঁকড়ে মুখ ঘুরিয়ে দুর্বল গলায় বলল, আমি পারবো। আপনি যান প্লিজ। আরাফ সন্ধিয়ান চোখে তাকালো। কিছু না বলে দাঁড়িয়ে রইল। তুষি ঘাড় ঘুরিয়ে আরাফকে দেখে আবারও সামনে তাকালো। আরাফ ধীর গলায় জিজ্ঞেস করল, শিওর? তুষি আড়ষ্টতায় নিয়ে মাথা নাড়ালো। আরাফ চলে গেল বিনা বাক্যে। তুষি জোরে শ্বাস ফেলল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিল। চোখ মুখ ফুলে উঠেছে তার, যেন কতদিন ঘুমোতে পারেনি। গলা থেকে শার্ট নামিয়ে দেখল। তীব্র অনুভূতিতে শরীর শিউরে উঠল। গলায় ছোট ছোট লাল দাগে লজ্জায় নতজানু হয়ে গেল। নিজের গলায় হাত বুলাতেই আরাফের বলা কথাগুলো মনে পড়ে গেল। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের সময় আরাফ তাকে অভয় দিয়েছিল, এক প্রকার শাসিয়েও ছিল। এরপর থেকে আর কখনোই যাতে ভুল শুধরানোর জন্য বিয়ে করেছেন বলে আরাফের মাথা না খেয়ে ফেলে। তুষি শাওয়ার অন করলো। ফোঁটা ফোঁটা জল ছুঁয়ে গেল তার কায়ায়। জ্বলে পড়ে উঠল শরীর।
ঠোঁটে ঠোঁট চেপে সহ্য করলো। বারংবার ব্যথাগুলো অনুভব করিয়ে দিল আরাফের ভালোবাসার প্রখরতা। তুষি পুনরায় আরাফের আরেকটা শার্ট পরল। ওয়াশরুমে আরাফ আগেই এগুলো রেখে দিয়েছিল। তুষি চুপচাপ সেটাই পরে নেয়। ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াশরুম থেকে বেরোতেই আরাফ পাজা কোলে তুলে নেয়। তুষি হকচকিয়ে যায়। সেই সাথে তলপেটের ব্যথায় মৃদু আওয়াজ করে ওঠে। আরাফ তুষিকে নিয়ে অন্য ঘরে চলে যায়। মিসেস আঞ্জুমানের ঘরে যেতেই তুষি আঁতকে ওঠে। ভয়ার্ত চোখে জানলার দিকে তাকিয়ে আরাফের টি শার্টের কলার আঁকড়ে ধরে। আরাফ চোখ নামিয়ে তুষির দিকে তাকালো। তুষির ভীত মুখশ্রী দেখে আরাফ মৃদু হাসলো। বিছানার পাশে গিয়ে শুয়ে দিল। তুষি চুপচাপ শুয়ে পড়ল। আরাফ গিয়ে জানলা বন্ধ করে দিল। তুষির দিকে তাকাতেই তুষি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আরাফ গম্ভীর মুখে ঘরের সবগুলো ড্রয়ার খুলে খুলে দেখল। একটা ওয়াইনম্যান পেয়েও গেল। ধীরে পা ফেলে তুষির কাছে এগিয়ে গেল। তুষি চোখ তুলেও তাকাতে পারছে না। আসলে সে তাকাতে চাইছে না। আরাফ তুষির গলা থেকে শার্ট নামিয়ে নিল। তুষি হতবাক হয়ে আরাফের দিকে তাকালো। আরাফ সেই চাহনি অগ্রাহ্য করলো। অয়েনমেন্টটা হাতে নিয়ে আলতো হাতে গলায় লাগিয়ে দিতে লাগলো। তুষির মনে হলো কেউ ওর ক্ষতস্থানে মরিচ লাগিয়ে দিচ্ছে। সহ্য করবে করবে করেও করতে পারছে না কিছুতেই। অভিমানী ভেজা চোখে আরাফের দিকে তাকালো। প্রেয়সীর অভিমানী চোখ দেখে আরাফ বিচলিত হলো। করুণ নয়ন বুলালো তুষির মুখশ্রীতে। ম্লান গলায় আদর মিশিয়ে হঠাৎ বলে উঠল, সরি। তুষি যেন আরাফের একটু আদরের গলা শুনতে চেয়েছিল। আরাফের কোমল কণ্ঠে তুষির চোখ ভরাট হলো। ডুকরে কেঁদে দিল সে। আরাফ থমথমে শ্বাস ফেলে। অয়েনমেন্ট লাগিয়ে উঠে হাত ধুয়ে আসে। ঘরে এসে সাদা পর্দাগুলো মেলে দেয় জানলা জুড়ে। স্থির পায়ে হেঁটে তুষির পাশে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তুষির বাহু টেনে নিজের বক্ষ পিঞ্জরে অনায়াসে জায়গা করে দেয়। তুষি আরাফের বুকে মুখ গুজে নাক টানে। আরাফ মাথায় হাত বুলিয়ে দিল তুষির। আহ্লাদি গলায় অভয় দিয়ে বলল, কেঁদো না তুষি, অয়েন্টমেন্ট লাগিয়ে দিলাম তো, সকালে উঠে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। ঘুমাও এখন। তুষির কেন যেন খুব অভিমান হলো আরাফের উপর। কেন তাকে এতটা যন্ত্রণা দিল? ভালোবাসা নামক এত পীড়া দিয়ে এখন অভয় দিচ্ছে? এটা তো ভুল করেছে আরাফ। আরাফ সশব্দে তুষির মাথায় চুমু খেলো। আলতো হাতে নিজের সাথে মিশিয়ে নিল আরো। তুষির ঠোঁটে ব্যথাতুর হাসি ফুটল। তুষি কেন যেন হতবাক হলো। আরাফের করা ভুলগুলোতে এত সুখ সুখ অনুভব হচ্ছে কেন? তুষি হাত বাড়িয়ে আরাফের কোমর জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে ক্ষীণ সুর মিলিয়ে বিড়বিড় করল, ভুলগুলো ফুল হয়ে ঝরে যাক তবে, প্রভাত রাঙা বসন্তে পারি জামাই সবে। শরতের আকাশের তুলতুলে মেঘ। আকাশের ক্ষণে মেঘপুঞ্জের উড়ে বেড়ানোর খেলাগুলো বেশ আদুরে আদুরে মনে হয়। সেই মেঘেদের কত শান্তি! আহা, তাদের নির্দিষ্ট কোনো ঠাঁই নেই, কোনো গন্তব্য নেই, তবুও তারা খোশ মেজাজে আনন্দে মেতে থাকে। তাদের নিজস্ব কোনো আস্তানা নেই, তবুও তারা উল্লাসিত। হৃদের পিঠ আঁকড়ে ধরে ঠোঁট ফুলিয়ে ঘুমোচ্ছে নিশাত। সমস্ত মুখশ্রীতে একরাশ মুগ্ধতা এসে হাজির হয়েছে। সকালে স্নিগ্ধ হাওয়া, স্নিগ্ধ রোদ সব যেন নিশাতের মুখশ্রীতে উপচে পড়ছে। নিশাত নিঃসন্দেহে মায়াবী। তার গোলগাল মুখখানাতে তাকালে মায়ায় পড়বে যে কেউ। সেখানে হৃদের অন্তঃস্থল জুড়ে এই মেয়েটার বসবাস। তার কাছে তার দূরত্তম একমাত্র নারী, যে এই পৃথিবীর সবার থেকে বেশি মায়াবতী। হৃদ নির্বিকার ভঙ্গিতে তাকালো নিশাতের দিকে এবং তাকিয়েই থাকলো। নিশাতের ঘুমন্ত মুখে তাকিয়ে মৃদু হাসলো সে। সেই রাতের কথা জিজ্ঞেস করতেই মেয়েটা কেমন নুয়ে গিয়েছিল। আকাশ পাতাল চিন্তা করে গুটিয়ে গিয়েছিল সে। এত নাজুক তার দূরত্বমা। অধর প্রসারিত হলো হৃদের। সেই রাতে জ্বরের প্রকোপে হৃদের কিছুই মনে পড়ছে না। এমনকি সে যে এক রাত তুমুল জ্বরে বেহুশ ছিল তাও তার মস্তিষ্কে নেই। নিশাত বলার পর মনে পড়েছে সবটা, নয়তো সবটাও নয়, তবে অনেকটাই। আর এইটুকু মনে পড়েছে, কিছুই হয়নি সে রাতে নিশাতের ফোলা ফোলা গালে তর্জনী আঙ্গুল ছুঁয়ে অধর ছোঁয়ালো। নিশাত নড়ে চড়ে হৃদের পিঠ খামচে ধরল। হৃদের ঠোঁটে বাঁকা হাসি ফুটল। নিশাতের হাত সরিয়ে আলতো করে বালিশে শুইয়ে দেয়। মৃদু হেসে ফিচেল স্বরেই বলে উঠল, এত সহজে তো হৃদ ধরা দেবে না দূরত্বমা। আমি যতটা উন্মাদ হয়েছি ততটা উন্মাদ তোমাকেও হতে হবে। তোমাকে ছুঁয়ে দেখার অধিকার থাকার পরেও ছুঁতে পারিনি। এতগুলো বছর তোমাকে ছুঁয়ে দেওয়ার জন্য উতলা হয়ে গিয়েছিলাম। এবার তোমাকেও হতে হবে। তোমার উন্মাদনা দেখতে চাই আমি।
যেদিন তুমি নিজ থেকে আমার কাছে আসবে সেদিন আমার সমস্তটা দিয়ে তোমায় সম্পূর্ণ করে দেব, সম্পূর্ণাঙ্গিনী। ললাটে উষ্ঠদয় ছুঁয়ে উঠে পড়ে। বিছানা ছেড়ে আড়মোড়া ভেঙে হালকা হাওয়ায় উঠতে থাকা পর্দাগুলো মেলে দেয়। নিশাতের মুখে এক চিলতে রোদ পড়ল, তবুও বেঘরে ঘুমোতে থাকে সে। হৃদ চোয়াল ঝুলায়, ধিমে গলায় বলে, হায় রে ঘুম, কাতুরে বউ আমার। ওয়াশরুম থেকে বেরিয়ে একদম টিপটাপ হয়ে হৃদ নিশাকে ডাক দিল। নিশাত হাত পাত নাড়িয়ে না চাড়িয়ে আবারও ঘুমিয়ে পড়ল। হৃদ গম্ভীর হলো যথাসম্ভব, দু একবার কেশে গলা পরিষ্কার করলো, বার কয়েক চুলে হাত বুলিয়ে নিজেকে শান্ত করলো। নিশাতের ঘুমন্ত মুখশ্রী দেখে তার মনে অবাধ্য ইচ্ছেরা যেন আকাশচুম্বী হয়। নিজেকে সামলানো যে বেশ দায় হয়ে যায়, তবু বহু কষ্টে সামলায় নিজেকে। নিশাতের মনে নিজের প্রতি ভালোবাসার সূক্ষ্ম অনুভূতির সুতো জন্মেছে, বেশ টের পায় হৃদ। নিজের প্রতি নিশাতের সম্মোহিত চোখ জোড়া স্থির দেখে অস্থির হয় হৃদের মন। গভীর থেকে গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করে তখন, কিন্তু সঠিক সময় তো নয় এটা। নিশাতের জীবনে ভালোবাসা ছাড়াও আরো অনেক কিছু আছে। ভালোবাসা প্রয়োজন, তবে শুধু ভালোবাসায় জীবন চলবে না। হৃদ নিশাতকে আরো কয়েকবার ডাক দিল। নিশাত ঘুমো ঘুমো চোখে তাকাতেই হৃদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, উঠেছো? পড়তে বসবে এখন, জলদি বেড ছাড়ো। নিশাতের চোখে অসহায়ত্ব ফুটে ওঠে। দেয়াল ঘড়িতে লম্বা কাটা সকাল 7টায় স্থির দেখে সংকুচিত হলো চোখ জোড়া। মোলায়েম চোখে তাকালো হৃদের পানে। হৃদের বেসামাল বক্ষস্থল কাঁপিয়ে তুলল সেই চাহনি। যক্ষা রোগীর ন্যায় পুনরায় হাত মুষ্টিবদ্ধ করে মুখের কাছে নিয়ে কেশে গলা ঝাড়ল। নিশাতের দিকে না তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই, উঠে পড়তে বসো। পড়ার সাথে প্রেম ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ফার্স্ট। নিশাত করুণ সুরে বলল। আর 5 মিনিট। 5 সেকেন্ডও না। নিশাতকে তুলে ওয়াশরুমে পাঠালো। নিজে গিয়ে কিছু ড্রাই ফ্রুটস এনে ট্রেতে সাজালো। 1 কাপ কফি বানিয়ে ঘরের দিকে গেল। নিশাত ঢুলতে ঢুলতেই মুখ মুছে হৃদের দিকে তাকালো। হৃদ নিশাতের দিকে এক পলক তাকালো, টেবিলে ট্রেটা রেখে সংক্ষেপে বলল, এগুলো খেতে খেতে পড়ো, আমি যেন ট্রেতে কিছু না দেখি। নিশাত চেয়ার টেনে বসে, হৃদও তার পাশে বসে বইগুলো পৃষ্ঠা নেড়ে চেড়ে দেখে। নিশাত বিরস মুখে কফির কাপ হাতে তুলে নেয়। আপাতত ঘুম কাটানোটা জরুরি। এক চুমুক দিতে চোখ মুখ বিষিয়ে ওঠে, মুখ ফুসকে সমস্তটা নিচে ফেলে দেয়। চমকে যায় হৃদ, হতবিহব্বল হয়ে তাকায় নিশাতের দিকে। নিশাত মুখ কুচকে কফির দিকে তাকায়, বিরস গলায় বলে ওঠে, এটা কফি নাকি কয়লা? এমন তিতা লাগে কেন? সি। হৃদ এক ভ্রু উচালো, বুকে হাত গুজে চেয়ারে হেলান দিয়ে বসলো। নিশাত চোখ মুখ কুচকে হৃদের দিকে তাকাতেই চোখ মুখ প্রসারিত হলো। গাম্ভীর্যতায় ঘেরা হৃদের মুখ দেখে জোরালো হাসলো, কণ্ঠে খাদ নামিয়ে বলল, এতটাও খারাপ না, আমিও এমনটাই খাই, তবে আমারটাই মিষ্টি কম আর সুগার বেশি থাকে। হতভম্ব হয়ে মুখ বন্ধ করে নেয় নিশাত। কি বলছে সে এসব? হৃদ দম ছাড়ে, সিলেবাস বের করে দাগিয়ে দিল পড়া। নিশাতকে পড়া বুঝিয়ে নিজে বসিয়ে থেকে পড়ালো। নিশাত এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে সব। পড়া শেষ করতে করতে 9টা বাজলো। হৃদ এবার তাড়া দিল কলেজ যাওয়ার জন্য। নিশাত চোখ মুখ কচকালো। হৃদ তো এমন ছিল না, সব সময় কাছে কাছে রাখতো। গত 2 দিন ধরে এমন করছে কেন? সারাদিন পড়া কলেজ, উফ! নিশাত এবার বেঁকে বসলো, সে আজ কলেজে যাবে না। হৃদ চোখ রাঙিয়ে তাকাতে খানিক দমে গেল, তবে তবুও মিনমিন করলো যে সে যাবেই না। হৃদ মৃদু ধমক দিল। নিশাত তটস্থ হয়ে গেল ভয়ে। হৃদ বাহিরে কালো কালো মেঘগুলোর দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হবে, কলেজে যেতে কিন্তু বেশ সময় লাগবে। বাইরের ওয়েদার দেখেছো? নিশাত থমথমে চোখে বাহিরে তাকালো। এই সময়টাই সবচেয়ে বেশি উপভোগ্য সময়। খানিক বাদে হয়তো ঝিরিঝিরি বৃষ্টির জল ধরণীকে ছুঁয়ে যাবে, সেই সাথে ছুঁয়ে যাবে নিশাতের মনে সদ্য জন্মানো প্রণয়ের বীজ। নিশাত আপন মনেই ঠোঁট নাড়ালো। দেখেছি তো, জামাই নিয়ে শুয়ে থাকার মতো ওয়েদার। হৃদের বিস্ময়ে চোয়াল ঝুলল, নির্বাক হয়ে গেল সে। এত জলদি প্রণয়ের উত্তপ্ততা ছড়িয়ে দেওয়া যে কতটা অনুসূচিত হয়েছে হাড়ে হাড়ে টের পাচ্ছে এখন। ঝিরিঝিরি বৃষ্টির আওয়াজ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই ঝিরিঝিরি বৃষ্টির পথে কালো রঙের গাড়িটি অনায়াসে চলছে, অনেকটা জোরেই চলছে। ইলু নীরব তাকিয়ে থাকে ইফাজের দিকে। ইফাজের ঘন পল্লবের গভীর আক্ষি জোড়া সামনে সরু পথে স্থির।
স্টিয়ারিং অতি সাবধানে অভিজ্ঞদের ন্যায় ঘুরাচ্ছে। অধরকণের অযথাই ছোট্ট এক টুকরো হাসি খেলা করছে। ইলু সেদিকে নজর নেই। তার নজর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ইফাজের নীলাভ চোখ জোড়ায়। মিলাতে গিয়েও বারবার দমে যেতে হয় তাকে। একবার মনে হয় তার চোখ জোড়ায় সেই নীলাভ মণি একদমই মিলে যায়। তখনই ইলু চোখ জোড়া তীক্ষ্ণ হয়। দুদিক মাথা নাড়িয়ে আনমনেই বলে ওঠে, না, মিলে না, কখনোই মিলতে পারেই না। শুধু ইফাজই কেন, ওই ভয়ঙ্কর হিংস্র চোখ জোড়ার সাথে পৃথিবীর আর কোনো কারো চোখই মিলবে না। ইলু দ্রুত চোখ সরালো। কম্পিত হতে লাগলো হৃদগহ্বর। কাদার অদম্য ইচ্ছা জাগলেও নিজেকে আটকে নিল। তার যে কাঁদতে নেই, অন্তত এই রহস্যময় ছেলের সামনে তো মোটেই না। নিজের কান্নার দাপট কমালো। সরু চোখে তাকালো ইফাজের দিকে। চেয়ে রইল খানিক সময়। অধৈর্য গলায় বলে উঠল এক সময়, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ইফাজের অধর কোণে ক্ষীণ হাসি গাঢ়তা পেল যেন। ঠোঁটে লিয়ে হাসল। ইলুর দিকে তাকালো চোখ ঘুরিয়ে। নীলাভ চোখ জোড়া অতি সন্তর্পণে ইলুর প্রশ্নাত্মক মুখশ্রী পর্যবেক্ষণ করল। ফের সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বাদিকে মোড় নিল। ইলু চশমা উপর নিচ করল। তার কথার অগ্রাহ্যতা করলো কেন? এটা কেমন ধরনের বেয়াদবি? কণ্ঠের আর্দ্রতা বাড়ালো ইলু। মৃদু ধমকিয়ে জিজ্ঞেস করল, বলবেন একটু প্লিজ? বললে ভীষণ ভালো হয় যে আমাকে নিয়ে আপনার কোথায় যাওয়ার ইচ্ছে হলো। ইফাজ অধর বাঁকিয়ে হাসে। গলার দাম্ভিকতা বাড়িয়ে গেয়ে উঠে আচানক, যে দেশে চেনা জানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। যে দেশে শাসন বারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। ইলু হতবিহ্বল হয়ে তাকালো। ইফাজও তাকালো। ইলুর চমকিত চোখ জোড়ার দিকে তাকিয়ে চমৎকার হাসল সে। বিভ্রান্তিতে পড়ে গেল ইলু। চোখ সরিয়ে বাহিরে দৃষ্টি রাখল। কোন কুক্ষণে সে ইফাজের সাথে কোথাও যেতে রাজি হলো? না হয়ে বা তো কোনো উপায় আছে? এটাই তো তার শাস্তি। ইফাজের দেওয়া শাস্তি হলো ইফাজ যেখানে বলবে বিনা প্রশ্নে সেখানেই যেতে হবে। ইলু না করার সময়টুকুও পেল না। বেশি পিড়াপিড়ি করলোও না, কারণ কোনো লাভ নেই। আজ সকালে ভার্সিটিতে যেতেই ইফাজ তাকে কোনো কথা বলতে না দিয়ে গাড়িতে উঠতে বলে। ইলুও উঠে পড়ে। ভার্সিটি জীবনে প্রথম সে কোনো ক্লাস মিস দিচ্ছে। ইলুর মনটা বারবার কেঁদে উঠছে। কেন যে তার সাথে এমন হয়? সে ক্লাস না করে এখন এই অচেনা ছেলের সাথে শাস্তি উপভোগ করতে যাবে। ব্যাপারটা ভাবতেই ইলুর বেজায় রাগ হলো। কপালে ভাঁজ ফেলে বাইরে তাকিয়ে রইল। হুট করেই তার সামনের মোবাইল তুলে ধরলো। ইলু মোবাইলের দিকে তাকিয়ে ইফাজের দিকে তাকালো। ইফাজ নিজের ফোন বাড়িয়ে দিয়েছে তার দিকে। ইলু চোখ ছোট ছোট করে ফোনের দিকে তাকিয়ে ইফাজের দিকে তাকালো। শক্ত গলায় বলে উঠল, কি করব? এটা দিচ্ছেন কেন? তোমার বাবা মাকে ফোন করে বলো, একজন অতি সুদর্শন সুটাম বলিষ্ঠ দেহের লীলাম চোখের মায়ায় মিলিক তাদের পড়ুয়া বিতু শশমিশ মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। ইউ ক্যান মিস শশমিশ। সবাইকে জানাতে পারো, তোমার মা, বোন, দুলাভাই, বাবা। ও না, বাবাকে দিও না, তোমার বাবা তো আউট অফ কান্ট্রি, এখানে কল দিলে বেশি টাকা কাটবে। না না, বাবাকে দেওয়া যাবে না, বাবাকে বাদে বাকি সবাইকে দাও। নাও, টেক ইট। ইলুর বিস্ময়ের মাত্রা আকাশ ছোঁয়ালো। ইফাজের বাড়িয়ে দেওয়া ফোনের দিকে তাকিয়ে রুষ্ট চাহনি নিক্ষেপ করলো ইলু। খানিক দম নিয়ে বলল, আপনি কিভাবে জানলেন আমার বাবা বাইরে থাকেন? আমি তো আগেই বলেছিলাম মিস শশমিশ, এমন কিছু আছে সেগুলো আমি তোমার থেকে খুব ভালো জানি। সেখানে ছোট্ট একটা বিষয় জানা কোনো তো ব্যাপারই না। কণ্ঠে দাম্ভিকতা ভাব মেরে বলায় ইলুর মেজাজ গরম হলো। সরিয়ে দিল ফোনটা। দম নিয়ে বলল, লাগবে না, ফোন করতে হলে আমারটাই আছে, আমি করতে পারবো। ইফাজ গাড়ির গতি কমালো। এক হাতে স্টিয়ারিং হ্যান্ডেল করে অন্য হাতে ফোনে কী সব করলো। ফের বাড়িয়ে দিল ফোন। বলল, নাও। ইলু বিরক্ত হলো। ইফাজের দিকে কঠিন চাহনি দিতেই ইফাজ ফোন নেওয়ার জন্য ইশারা করলো। ইলু এবারও নিজের অনিচ্ছায় ফোনটা নিল। ইফাজ প্রসন্ন হাসল। ইলু ফোন হাতে নিয়ে অন বাটনে ক্লিক করে। সাথে সাথে ক্লাসরুমের আসাদুজ্জামান স্যারের
গোলগাল চর্বিযুক্ত মুখ ভেসে ওঠে। লাফিয়ে উঠে ইলু, চশমা ঠিক করে ফ্যাল করে তাকায় ফোনের দিকে। আসাদুজ্জামান স্যার হেঁটে হেঁটে কেমিস্ট্রি বুঝিয়ে দিচ্ছেন, আর সেটাও লাইভ। ইলু হকচকালো। ইফাজের দিকে গোল গোল চোখে তাকাতেই ইফাজ বিগলিত হাসল। চমৎকার সুর টেনে আফসোসের গলায় বলল,